আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ হাসান হিমেল। আমি সরোদে মেডিকেল থেকে পাশ করছি। আজকে তোমাদের এক্সট্রা সিলেবাসের একদম লাস্টের চ্যাপ্টার প্রাণীর আচরণ, অ্যানিমাল বিহেভিয়ার। দেখো এই চ্যাপ্টারটা আসলে যদি বলি আমাদের ভর্তি পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। যদি বলি আমি তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুবই কম প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে, বাট অন্যান্য ভর্তি পরীক্ষায়ও আসছে মোটামুটি আর কি। কিন্তু এই চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন যদি চলে আসে, সেই প্রশ্ন যদি তুমি অ্যান্সার না করতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার আসলে চান্স পাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কেন বলতেছি? কারণ এই চ্যাপ্টারগুলো সহজ চ্যাপ্টার, আর সহজ চ্যাপ্টার থেকে প্রশ্ন কখনো ভুল করা যাবে না। ওকে, তো দ্যাটস ওয়াই চ্যাপ্টারটা খুব ভালোভাবে খেয়াল করো, অনুসারে দেখবা। যে অংশটুকু দেখাই দিব, যতটুকু পড়াই দিব ইনশাল্লাহ, এর মধ্যে থেকে যদি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে তুমি কোশ্চেনগুলো কমন পেয়ে যাবা। ঠিক আছে, চলে আসবা আমাদের প্রাণীর আচরণ। প্রাণীর আচরণ নিয়ে প্রথমে যদি বলি, দেখো একটা পিকচার দেখতে পাচ্ছ, তার আগে কয়েকটা কথা যদি বলি। প্রাণীর আচরণ অথবা ইথোলজি, ইথোলজি অথবা আচরণবিদ্যা। এই আচরণবিদ্যার যদি বলো প্রধান স্থপতি বা আর্কিটেক্ট, ফার্স্ট মেইন আর্কিটেক্ট যদি বলো, সে আর্কিটেক্ট মেইনলি কারা হয়? স্থপতি, স্থপতি, ঠিক আছে। সেটা হচ্ছে এক হচ্ছে নিকোলাস টিনবার্জেন, দেন তোমার হচ্ছে ফ্রেন্স, কার্ল ভন ফ্রেন্স, এবং কর্নেড লরেন্স। এই তিনজনকে বলা হয় প্রধান স্থপতি আচরণবিদ্যা, এবং পুরো চ্যাপ্টারটা এই তিনজন বিজ্ঞানী এই কথাবার্তা, যত কথাবার্তা আছে এই তিনজন বিজ্ঞানী। এখন আমাদের যদি বলি যে আমাদের এই যে আচরণ যেটা আছে সেটা যদি বলি উৎপত্তি ও কাজের উপর ভিত্তি করে এটা তিন প্রকার। এক হচ্ছে মোটিভেশন, দুই হচ্ছে রিলিজিং, তিন হচ্ছে টার্মিনেটিং। এখন মোটিভেশন যদি বলি, তুমি ভাই মোটিভেটেড হয়ে গেলা, তোমাকে মোটিভেশন দিলাম, আজকে ক্লাসে অনেক মোটিভেশন দিলাম যে ভাই তুই ভাই জীবনে অনেক পড়াশোনা কর, তোর জীবনে অনেক কিছু সম্ভব, তোর দিয়ে অনেক কিছু হবে, তুমি অনেক বেশি মোটিভেট হয়ে গেলা। এই যে মোটিভেশন কি দেখতে পাচ্ছি? অবশ্যই দেখতে পাচ্ছি না। আবার কিছু কিছু মোটিভেশন দেখা যায় তুমি অঙ্গ পরিবর্তন করে নিজের পড়াশোনা দেখায় তুমি সেটাকে কি করতেছো, তোমার আচরণটাকে বুঝাই দিচ্ছে হ্যাঁ আমার পরিবর্তন আসছে। তো এই যে মোটিভেশন, এটা যদি বলি এই মোটিভেশন মেনলি দুই ধরনের হতে পারে। উদ্দীপনা যদি বলি, এক হচ্ছে এটাকে আমরা বলি বাহ্যিক বা অভ্যন্তরীণ, এই ধরনের উদ্দীপনা হতে পারে, উদ্দীপনার পরিবর্তন হতে পারে। এবং মোটিভেশন যদি বলি অ্যাজ ওয়েল অ্যাজ মোটিভেশন, এটি হচ্ছে একটা প্রেরণাদায়ক উদ্দীপনা। তো এটি একটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রেরণাদায়ক উদ্দীপনা। তো এটি একটি প্রেরণাদায়ক উদ্দীপনা, মনে রাখবা। এখন যদি বলি আমরা এখানে জাস্ট এই দুইটা শব্দ মনে রাখলে হবে। রিলিজিং যদি বলি, রিলিজিং, এই যে রিলিজিং যেটা আছে এটি একটি সাধারণ উদ্দীপনা, ঠিক আছে। তো সাধারণ উদ্দীপনা যদি বলি তাহলে এখানে রিলিজিং এটি একটি সাধারণ উদ্দীপনা ও শুধুমাত্র বলা হয় বাহ্যিক উদ্দীপনা। তো এখানে একটা বাহ্যিক উদ্দীপনা, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে পাখির। এই যে পাখি যেটা দেখতে পাচ্ছ এটি একটি হেরিঙ্গাল, ঠিক আছে, হেরিঙ্গাল পাখি। এটা দিয়ে হচ্ছে মানে কর্নেড লরেন্স সে প্রমাণ করার চেষ্টা করছে যে উদ্দীপনা রিলিজিং জিনিসটা কেমন। দেখো এখানে এই যে হেরিঙ্গালে এখানে লাল একটা অংশ দেখতে পাচ্ছ,
এই লাল একটা অংশ এখানে বাচ্চা যখন ঠোকর মারার সময় মারা বুঝতে পারে যে হ্যাঁ তার বাচ্চারা ক্ষুধার্ত, তখন তার মা কি করে তার খাবারগুলো যেটা খাবার গ্রহণ করে সেগুলো উগলায় দেয়, ঠিক আছে, এবং সেই খাবারগুলো কারা খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে, এবং সেটা তারা প্রমাণ করেন। ওকে, এটা মনে রাখবা। তার রিলিজে এটা একটি সাধারণ উদ্দীপনা এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা বাহ্যিক উদ্দীপনা, বাইরে থেকে কোনো একটা উদ্দীপনা দেওয়া হয়। টার্মিনেটিং, ঠিক আছে, এটাকে টার্মিনেটিং বা এটাকে বলা হয় সমাপ্তিকরণ উদ্দীপনা। তা এটা একটি সমাপ্তিকরণ উদ্দীপনা। এবং টার্মিনেটিং যদি বলি, টার্মিনেটিং শব্দটা, ঠিক আছে, তো এটা টার্মিনেট করতেছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটি একটি বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা। তাহলে টার্মিনেটিং এটি তোমার হচ্ছে মনে রাখবা, এটি একটি অ্যাজ ওয়েল অ্যাজ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা। তো এটি একটি অভ্যন্তরীণ উদ্দীপনা, এটি একটি মনে রাখবা। এছাড়া টার্মিনেটিং যেটা আছে, টার্মিনেটিং শব্দ থেকে আরো একটা শব্দ মনে রাখবা, এই যে টার্মিনেট, বা কোনো কিছু আমি টার্মিনেট করে দিচ্ছি, সমাপ্ত করে দিচ্ছি, তোমার খিদে লাগছে, খাবার খাইছো, তো উদ্দীপনা শেষ। তো এটা একটা তোমার কি হয়, টার্মিনেটিং উদ্দীপনা। এটা দুই ধরনের হতে পারে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা। তো এই হচ্ছে আমাদের কাজের উপর ভিত্তি করে, কাজ উৎপত্তি কাজের ভিত্তি করে আমাদের উদ্দীপনা কয় ধরনের, 3 ধরনের। আচরণবিদ্যা, এখানে আমরা বিভিন্ন ধরনের আচরণ সম্বন্ধে জানবো। আচরণ তো 2 ধরনের হতে পারে, একটা সহজতা, একটা অর্জিত। তোমার ধরো আচরণ 2 ধরনের হতে পারে, একটা সহজতা, একটা অর্জিত। সহজতা বলতে বোঝায় যেটা আমরা হচ্ছে জন্ম থেকে পেয়ে আসি। অর্জিত বলতে বোঝায় যেটা আমরা জন্মের পরে অর্জন করি, সেটা হচ্ছে আমাদের কি, অর্জিত মানে অর্জিত তোমার কি ভাই আচরণ। এই আচরণ বিদ্যা বা ইথোলজির প্রধান স্থপতি হচ্ছে টিনবার্জেন, ঠিক আছে, ফ্রেন্স অ্যান্ড লরেন্স, 3 জনকে আমরা কি বলছে, স্থপতি বলি, ঠিক আছে। তাহলে স্থপতি বা মেইন আর্কিটেক্ট সেটা কি ভাই, ইথিওলজির এই 3 জন বিজ্ঞানী। তো এখন চলে আসে একটা কোশ্চেন আমরা দেখে নেই। তো এখানে যদি বলি, খেয়াল করো, রিলিজিং, ওই যে রিলিজ করতেছে, রিলিজ করে, এটা কেমন ধরনের উদ্দীপনা, ঠিক আছে। এটা পানির চলন ঘটায়, নেভার, ঠিক আছে। অভ্যন্তরীণ বাহ্যিক, না। আচরণগত সারা সমাপ্তি ঘটায়, এই যে সমাপ্তি মানে কি, সমাপ্তি বলে কি, টার্মিনেটিং, টার্মিনেটিং মানে কি, সমাপ্তি। এটা একটি সাধারণ উদ্দীপনা, হ্যাঁ, এটা একটি কি উদ্দীপনা, সাধারণ উদ্দীপনা। তাহলে দেখো আগে এখানে পড়ে আসছি, এটি একটি সাধারণ উদ্দীপনা, ঠিক আছে। দেখো এখানে একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম। তো এখন চলে আসো আচরণের ধরন। ওই যে মাত্রই বলেছিলাম আচরণের ধরন অনুযায়ী আচরণকে কয় ভাগে ভাগ করেছিলাম, 2 ভাগে। একটা হচ্ছে সহজিত, 2 হচ্ছে তোমার কি ভাই, অর্জিত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আচরণের ধরন অনুযায়ী আচরণকে ভাগ করেছিলাম কয় ভাগে, 2 ভাগে। এক হচ্ছে সহজিত, আর একটা হচ্ছে কি, অর্জিত, ঠিক আছে। দেখো বিজ্ঞানী হচ্ছে স্যার ফ্রান্সিস গ্যালটন প্রথম আচরণ ও বংশগতির উপর বিশ্লেষণ করে, এবং বিজ্ঞানী লরেন্স, আবার ওই যে 3 জন বিজ্ঞানী বলেছেন লরেন্স, এর মতে আচরণ কয় প্রকার, 2 প্রকার। এক হচ্ছে সহজাত, 2 হচ্ছে অর্জিত। সহজাত যদি বলি বা অর্জিত যদি বলি, এটা মূলত জন্মের পরে পাওয়া যায়। তাহলে এক হচ্ছে জন্মের পরে, জন্মের পর পাওয়া যায়, ঠিক আছে, এবং যার পরিবর্তন সম্ভব। পরিবর্তন সম্ভব, ঠিক আছে, যেটা পরিবর্তন করা যায়, ঠিক আছে। তাহলে এক হচ্ছে জন্মের পরে যেটা পাই, ঠিক আছে, এবং পরিবর্তন সম্ভব। যেটা সহজাত যদি বলি, সহজাত, ঠিক আছে, জন্ম থেকে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে জন্ম থেকে থাকে, এবং প্রথমে তো জন্ম থেকে থাকবেই। এছাড়া মনে রাখবা এখানে বেসিক যদি বলি, ঠিক আছে, তাহলে প্রথমত এটা জন্ম থেকে থাকে, 2 এটা পরিবর্তন, পরিবর্তন সম্ভব না। মানে যেটা তুমি হচ্ছে সহজাত, ঠিক আছে, সেটা আসলে পরিবর্তন করা যায় না। এটুকু বলতে পারি, ঠিক আছে। তো এই 2টা জিনিস আমাদের ভাগ করে, সহজাত এটাকে অর্জিত।
এখন আমি আরো কিছু জিনিস দেখব। সহজাত আচরণ, এই সহজাত আচরণ সেটা হচ্ছে বলতে এখানে 3 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে ট্যাক্সিক, 2 হচ্ছে রিফ্লেক্স, 3 হচ্ছে ইন্ট্রিনসিক। ট্যাক্সিক বলতে বোঝায় এটি একটি বলা যায় চলন সহজাত আচরণ। তা এটা একটি চলন সহজাত আচরণ। তো এটি একটি চলন সহজাত আচরণ। তো এটি একটি চলন সহজাত আচরণ। 2 যদি বলি, ঠিক আছে, এখানে মনে রাখবা রিফ্লেক্স। রিফ্লেক্স মানে প্রতিবর্ত ক্রিয়া। রিফ্লেক্স মানে এখানে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়াকে আমরা কি বলতেছি ভাই? রিফ্লেক্স বলি। রিফ্লেক্স এটি একটি প্রতিবর্ত ক্রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, এই রিফ্লেক্সের কেন্দ্র মনে রাখবো, আমরা জানবো কি কি হয়। এই রিফ্লেক্সের কেন্দ্র হচ্ছে স্পাইনাল কর্ড। আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ, স্পাইনাল কর্ড আর ব্রেন। আমাদের স্পাইনাল কর্ড এটা কিসের অংশ ভাই? রিফ্লেক্স অংশ। এছাড়া মনে রাখবা এখান থেকে যদি বলি সেটা হচ্ছে ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক হচ্ছে এটি স্বভাবজাত আচরণ। মানুষ বলে না স্বভাব কখনো মানুষের চেঞ্জ হয় না, কাইন্ড অফ এরকম। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা স্বভাবজাত আচরণ। তো এটি একটি স্বভাবজাত আচরণ। তো স্বভাবজাত আচরণ সেটাকে আমরা কি বলতেছি ভাই? ইন্ট্রিনসিক বলি, ঠিক আছে। তো এই যে আমাদের সহজাত আচরণ, এটাকে 3 ভাগে ভাগ করা। একটা চলন সহজাত আচরণ, আরেকটা হচ্ছে আমাদের পরিবর্তন মানে প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। এছাড়া ইন্ট্রিনসিক, এটা তোমাকে একটা স্বভাবজাত আচরণ, এটাকে আমরা ইন্ট্রিনসিক বলি। এখন চলো আসো ট্যাক্সিক। ট্যাক্সিক বলতাম কি, এটা একটা চলন আচরণ। ট্যাক্সিক থেকে যদি বলি, প্রথম কথা, এই ট্যাক্সিক মূলত 2 ধরনের হতে পারে। এক হচ্ছে ধনাত্মক ট্যাক্সিস, আর হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ ট্যাক্সিস। ধনাত্মক বলতে বোঝায় কোনো একটা প্রাণী যদি উৎসের দিকে যায়, সেটা ধনাত্মক, উৎসের বিপরীত দিকে গেলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক। এবং ট্যাক্সিকটাই এই চ্যাপ্টারের একমাত্র যদি বলি 100% টপিকস, সেটা ট্যাক্সিক। এবং বিগত বছরে এই ট্যাক্সিক থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসছে। দেখো স্রোতের দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে পজিটিভ। তাই স্রোতের দিকে গেলে এটা হচ্ছে পজিটিভ, স্রোতের বিপরীত দিকে গেলে এটাকে আমরা বলবো কি? নেগেটিভ। তাহলে প্রথমেই বললাম আমাদের সহজাত আচরণের প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি ভাই? ট্যাক্সিক। এরপরে চলে আসি ভাই কিছু ট্যাক্সির উদাহরণ। আমরা কিছু ট্যাক্সির উদাহরণ দেখব। এখান থেকে একটু খেয়াল করবো ট্যাক্সি। প্রথম যদি বলি, এক, ফটো ট্যাক্সি। ফটো শব্দের অর্থ আলো। কোন একটা তো হচ্ছে প্রাণীর হলো আলোর দিকে যাচ্ছে, সেটা পজিটিভ। আলোর বিপরীতে যাচ্ছে, সেটা ঋণাত্মক। ধরো কিছু কিছু পাখি আছে, মৌমাছি আছে, বা বিভিন্ন কিছু আছে, সেটা সূর্যের দিকে যায়, সেটা তোমার কি ভাই? পজিটিভ। আবার তেলাপোকা অন্ধকারে থাকতে ভালোবাসে, তাহলে তেলাপোকা এই যে অন্ধকারের দিকে থাকতে ভালোবাসে, এটা তোমার কি ভাই? ঋণাত্মক ট্যাক্সিস। তাহলে ফটো শব্দের অর্থ আলো, তাহলে আলোর প্রতি সাড়া দেন। সাড়া দেন। দেন থার্মো শব্দের অর্থ তাপ, তাহলে থার্মো শব্দের অর্থ তাপ। এখানে তাপের প্রতি সাড়া দেন। হাইড্রো শব্দ অর্থ পানি, ঠিক আছে। তার পানির দিকে সাড়া দেন। ধর কোনো একটা কেঁচো পানি মানে যেখানে পানি থাকে স্যাঁতসে জায়গায় থাকতে ভালোবাসে, তো এটা হচ্ছে পানির প্রতি সাড়া দেন। কেমোট্যাক্সিক। কেমো শব্দের অর্থ যদি বলি, কেমো, কেমো শব্দের অর্থ রাসায়নিক। তাহলে কেমো শব্দের অর্থ রাসায়নিক, ঠিক আছে, কোনো একটা কেমিক্যাল বা রাসায়নিক প্রতি মানে সাড়া দেন। এরপরে গ্যাভিন ট্যাক্সি বা জিও ট্যাক্সি, এটা শব্দের অর্থ
মনে রাখবা, যেটা গ্যাভিনোট্যাক্সিস, এটা মেইনলি বলা হয়, ঠিক আছে, জিও শব্দের অর্থ মধ্যাকর্ষ। তাহলে মধ্যাকর্ষ শক্তির দিকে কোনো একটা সারাদানকে আমরা বলি কি জিওট্যাক্সিস বলি। তাহলে মধ্যাকর্ষ সারাদান। থিগমোট্যাক্সিক, একটা থিগমো, এটা হচ্ছে স্পর্শ অনুভূতি প্রতি সারাদান। তো স্পর্শ অনুভূতি প্রতি সারাদান সেটা হচ্ছে থিগমোট্যাক্সিক। তাহলে দেখো আমাদের এখানে ট্যাক্সিক পড়া হয়ে গেল, ঠিক আছে, কোনটা কিসের সেটা একটু মনে রাখবা। এর মধ্যে থার্মো যদি বলি, ব্যাঙের শীত নিদ্রা, এটা একটু মনে রাখবা, ব্যাঙের শীত নিদ্রা। ব্যাঙ শীতকালে নিদ্রা মানে ঘুমন্ত অবস্থা থাকে, তো এটা একটি নেগেটিভ, ঋণাত্মক, ঠিক আছে, থার্মোট্যাক্সিক, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। এছাড়া, ঠিক আছে, হাইড্রোট্যাক্সিক, হ্যাঁ, যে একটা হচ্ছে তোমার মেইনলি কেঁচো কোথায় থাকে ভাই, কেঁচো স্যাঁতস্যাঁতে তোমার হচ্ছে মাটিতে থাকে, স্যাঁতস্যাঁতে মাটিতে থাকে। এটা একটি পজিটিভ ট্যাক্সিক, সেটা একটু মনে রাখবা, ঠিক আছে। এবার চলে আসো আরো কিছু ট্যাক্সিক, রিও ট্যাক্সিক। এটা হচ্ছে প্রাণী প্রবাহের দিকে কোনো একটা সারাদান, ঠিক আছে। তাহলে প্রাণী প্রবাহের দিকে, ঠিক আছে, প্রাণী প্রবাহ প্রতি সারাদান। যেমন ধরো ইলিশ মাছ স্রোতের বিপরীতে যখন তোমার প্রধান মৌসুমে, সে স্রোতের বিপরীতে কোথায় চলে আসে, নদীতে চলে আসে। এই যে নদীতে চলে আসলো, তাহলে এটা একটা তোমার কি ট্যাক্সিক, হ্যাঁ, কাইন্ড অফ পজিটিভ ট্যাক্সিক, ঠিক আছে, সরি, ঋণাত্মক ট্যাক্সিক, স্রোতের বিপরীতে চলে আসে। তাহলে ইলিশ মাছ যেটা আছে, তো ইলিশ মাছ স্রোতের বিপরীতে আসে, তোমার স্রোতের বিপরীতে আসে, এটা হচ্ছে ঋণাত্মক ট্যাক্সিক, নেগেটিভ ট্যাক্সিক, ঠিক আছে। তাহলে কোনো দেশে উৎসের দিকে গেলে সেটা পজিটিভ, উৎসের বিপরীতে গেলেই সেটা কি ভাই, ঋণাত্মক বা নেগেটিভ। তো এখন চলো গ্যালভানো ট্যাক্সিক। গ্যালভানো ট্যাক্সিক বলতে বোঝায় বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহ। তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ প্রবাহ প্রতি সারাদান, বিদ্যুৎ প্রবাহ প্রতি সারাদান, তখন সেটাকে আমরা কি বলবো হ্যাঁ, গ্যালভানো ট্যাক্সিক। তো এখানে মেইনলি যদি বলা যায় অ্যানোড পজিটিভ, আবার ক্যাথোডকে বলা হয় নেগেটিভ, উই নো দ্যাট। এখন চলে আসো ফোনো, ঠিক আছে। ফোনো শব্দ অর্থ সোনো থেকে আসে, সোনো বা ফোনো। ফোনো শব্দের অর্থ শব্দ বা শব্দের প্রতি সারাদান। তাহলে শব্দের প্রতি সারাদান যদি বলি, শব্দের প্রতি সারাদান, এটাকে আমরা কি বলবো হ্যাঁ, ফোনোট্যাক্সিক বলি। দেন চলে আসো অ্যানিমোট্যাক্সিক, অ্যানিমো বা নিউমো, ঠিক আছে। এটা মনে রাখবা বায়ুর প্রতি সারাদান, ঠিক আছে। তাহলে এখানে বায়ুর প্রতি সারাদান, তো এখান থেকে মনে রাখবা বায়ুর প্রতি সারাদান, তখন সেটাকে আমরা কি বলবো ভাই, অ্যানিমোট্যাক্সিক বলবো, অ্যানিমোট্যাক্সিক। কার প্রতি সারাদান, বায়ুর প্রতি সারাদান, ঠিক আছে। নিউমো, নিউমো শব্দের অর্থ বায়ু, ঠিক আছে। নিউমো পড়ছো না ভাই, নিউমেটিক বোন, নিউমো, অ্যানিমো, ঠিক আছে। স্টেরোট্যাক্সিক,
সাপেক্ষ ট্যাক্সিক। এই দুইটা ট্যাক্সি আমরা একটু পরে দেখব, ঠিক আছে? খেয়াল করো, সাপেক্ষ ট্যাক্সিক আর একটা স্টেরিওট্যাক্সিক। সাপেক্ষ ট্যাক্সিক কোনো কিছুর সাপেক্ষে একই সাথে দুই বা ততোধিক ট্যাক্সিক প্রদর্শন করে, তখন সেটাকে আমরা বলবো সাপেক্ষ ট্যাক্সিক, ঠিক আছে? এছাড়া স্টেরিওট্যাক্সিক, এখানে মসৃণ বা সমতলের উপর প্রাণীর সারাদান, তো মসৃণ অথবা সমতলের প্রতি সারাদানকে আমরা বলবো স্টেরিওট্যাক্সিক। তাহলে এখানে দুইটা ট্যাক্সি কোনো কিছু সাপেক্ষে মসৃণ তলের উপর ভিত্তি করে যেটা আছে সেটা হচ্ছে স্টেরিওট্যাক্সিক, ঠিক আছে? যেমন ধরো ইঁদুর, টিকটিকি ইত্যাদি প্রাণী বস্তির প্রাচীর কিংবা ছাদের সিলিং বেয়ে চলতে থাকে, তো এগুলা একটা ধনাত্মক স্টেরিওট্যাক্সিক। কিন্তু বন্য টিকটিকি বনে বাজারে ঘুরে বেড়ায়, এটি একটি ঋণাত্মক ট্যাক্সি, অমসৃণ কোনো একটা তলে, সেটা তোমার কি ভাইয়া একটা ঋণাত্মক ট্যাক্সি। মসৃণ তলে কিছু যাচ্ছে সেটা তোমার কি ভাইয়া ধনাত্মক ট্যাক্সিক। তো এখানে মনে রাখবা ট্যাক্সিক। এছাড়া মনে রাখবা ট্যাক্সিকের আর একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট প্রশ্ন আসে না এখান থেকে, তাও একটু মনে রাখবা ট্যাক্সিক দিকমুখিতার উপর ভিত্তি করে 5 প্রকার ভাগ করা হয়। এক হচ্ছে ক্লাইনোট্যাক্সিক, মেনোট্যাক্সিক, নেমোট্যাক্সিক, টেলোট্যাক্সিস, টোপোট্যাক্সিস। তার মধ্যে মেনো, নেমো, টেলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা, ঠিক আছে? তো এগুলো বাকিগুলো আমরা একটু খেয়াল করবো, অবশ্যই দেখবা। এখানে প্রথমে যদি বলি, এখানে যদি একটু খেয়াল করি আমরা, দেখবা ক্লাইনোট্যাক্সিক। ক্লাইনো, ঠিক আছে? ট্যাক্সিক মানে তো দিকমুখে তোমরা জানোই। ক্লাইনো সংবেদী গ্রন্থি সারা শরীরে জুড়ে থাকে, পুরো একটা সংবেদী অঙ্গ পুরো শরীর জুড়ে আছে, তখন সেটা হচ্ছে কি ক্লাইনোট্যাক্সিক। এক্সাম্পল ব্লো ফ্লাই, ফ্লাই থাকলে মনে রাখবা বাটারফ্লাই, কোন অবস্থা লার্ভা, ঠিক আছে? যে কোনো ফ্লাই, ব্লো ফ্লাই, বাটারফ্লাই, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই কি ট্যাক্সিক? ক্লাইনোট্যাক্সিক। এখন চলে আসো মেনোট্যাক্সিক, মেনো, নেমো, মেনো, নেমো। মেনোট্যাক্সিক পানির দিকমুখিতা দেখে কৌণিক ধরনের কোন একটা পিঁপড়া ধরো সূর্য যেদিকে আছে সেই সূর্যের বরাবর কোনাকুনি ভাবে চলে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই ট্যাক্সিককে আমরা বলবো হচ্ছে কি ভাই মেনোট্যাক্সিক। যেমন ধরো সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়া চলন, এটা মনে রাখবা। এবার চলে আসবে নেমোট্যাক্সিক। নেমোট্যাক্সিক থেকে যদি বলি, নেমোট্যাক্সিক, এই যে নেমোট্যাক্সিক, এটি প্রাণীর স্মৃতিমূলক সারাদান। ধরো বাবুই পাখি বা যে কোনো পাখি যদি বলো, তারা বাসাতে বের হয়েছে, বাসাতে বের হওয়ার পরে দেখা গেল আশেপাশে কিছু স্মৃতি রেখে যায়, যে ফেরার সময় যেন এই স্মৃতিগুলো মনে করে সে আবার বাসায় ফিরতে পারে। তুই যদি বাবুই পাখি বাসাটাকে যদি ভেঙে ফেলো, দেখবা কি বাবুই পাখিকে ওখানে এসে আর বাসা খুঁজে পাবে না, বা বাসাটা সরায় ফেলো, তাই তার নিজের বাসা আর খুঁজে পাবে না, ঠিক আছে? তেমনি দেখো তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা এরকম আছো যে ভাই নতুন ঢাকা আসছি, তো চিনি না, অনেকেই আসে এরকম কোচিং করতে, ঢাকাতে আসে বিভিন্ন কিছু চিনে 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 যে হ্যাঁ ফার্মগেট অমুক জায়গায় বা তমুক জায়গায় আমি কোচিং করতেছি, যে এইসব জিনিসগুলো দেখে দেখে কি আমরা এখানে যাব। বা তুমি কোথাও যদি নতুন জায়গায় যাও, তোমাকে ইন্ডিকেশন দেওয়া হয় যে ঠিক আছে এরকম এরকম ভাবে তুই চলে আসবি। তো এই যে ট্যাক্সিক যেটা দেখতে পাচ্ছ, এটি একটি হচ্ছে কি তোমার হচ্ছে নেমোট্যাক্সিক, এবং এটি একটি স্মৃতিমূলক সারাদান। এবার চলে আসবে হ্যাঁ টেলোট্যাক্সিক। টেলোট্যাক্সিক, এটি হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান। কোনো একটা শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান যদি করে, সেটাকে আমরা কি বলবো ভাইয়া? টেলোট্যাক্সিক। কোথায় ভাই? মৌমাছির দেখা যায়। ট্রোপোট্যাক্সিক, দুই বা ততোধিক সংবেদী গ্রন্থি কোনো একটা অঙ্গের প্রতি সারাদান করলে সেটাকে আমরা বলবো কি ভাইয়া? ট্রোপোট্যাক্সিক। মাছের উকুন, জাস্ট এক্সাম্পল মনে রাখবা, ঠিক আছে? তার মধ্যে এই যে উপরে তিনটা মেনো, নেমো, টেলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। ওকে, এখান থেকে বিগত বছরে ট্যাক্সি বা দিকমুখিতা থেকে 2বার মেডিকেলের প্রশ্ন চলে আসছে। ওকে, এবার আমরা কিছু প্রশ্ন দেখব, বিগত বছরের কিছু প্রশ্ন দেখব, বা তোমাদের এখানে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা একটু সলভ করব। প্রথমে চলে আসো ভাইয়া পৃথিবী বা মধ্যাকর্ষ। ওই যে বলেছিলাম মধ্যাকর্ষ, জিও, জিও মানে মধ্যাকর্ষ, জিও গ্র্যাভিটি, ঠিক আছে? রিও ট্যাক্সিস না, রিও এটা হচ্ছে প্রভাবমান, হাইড্রো পানির প্রতি সারাদান, ঠিক আছে? রিও প্রভাবমান, কেমো এটা হচ্ছে রাসায়নিক প্রতি সারাদান। দেখো জিও, জিও মানে হচ্ছে কি মধ্যাকর্ষণ প্রতি সারাদান। তাহলে মধ্যাকর্ষণ সারাদান সেটা কি ভাই? জিওট্যাক্সিক। এটা আনসার কি ভাই? জিওট্যাক্সিক, সেটা একটু মনে রাখবা।
চলে আসো এখানে একটু খেয়াল করি, এই কোশ্চেনটা সবার পারা উচিত। দেখো, ব্যাঙের শীত নিদ্রা, ওই যে ব্যাঙের শীত নিদ্রা চলে গেছে শীতের সময়, বা একটা হিটের কোনো একটা তাপের বিপরীতে চলে গেছে, তো এটা অবশ্যই একটা থার্মোট্যাক্সিক। ঠিক আছে, তো থার্মোট্যাক্সিস আছে দুইটাতে, এই দুইটার মধ্যে অ্যান্সার হবে। জিওট্যাক্সিস তো হবেই না, কেমোট্যাক্সিস তো হবে না। জিওট্যাক্সিস মানে হচ্ছে মধ্যাকর্ষ, জিও শব্দের অর্থ মধ্যাকর্ষ, এইভাবে সলভ করার চেষ্টা করবা। যেহেতু তাপ বলছে হবে থার্মো, আর কেমো শব্দের অর্থ কি, রাসায়নিক। এখন এখানে যেটা আছে সেটা একটু খেয়াল করবা, থার্মোট্যাক্সিক শীত নিদ্রা, শীতে মানে শীত বলতে বোঝায় তাপের বিপরীতে চলে গেছে, তো এটা কি ধনাত্মক না ঋণাত্মক? অবভিয়াসলি এটা ঋণাত্মক ট্যাক্সিক। তো এটা হচ্ছে কি ভাইয়া, ঋণাত্মক ট্যাক্সিক। তাহলে ব্যাঙের শীত নিদ্রা কোন ধরনের ট্যাক্সিস, মনে রাখবে এটা তোমাকে একটা ঋণাত্মক ট্যাক্সিক। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের ট্যাক্সিস পড়া শেষ, এবং এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে ট্যাক্সিক। ট্যাক্সিস থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। এখন চলে আসো প্রতিপত্তি ক্রিয়া। প্রতিপত্তি ক্রিয়া থেকে যদি প্রথমে যদি বলি প্রতিপত্তি ক্রিয়া কি, প্রতিপত্তি ক্রিয়া বা রিফ্লেক্স। ঠিক আছে, তুমি ভাই ক্লাস 9-10 পড়ে আসছো ভাই, তুমি একটা কোনো একটা আঙ্গুলে মানে কোনো একটা আগুনে হাত দিছো, সাথে সাথে তুমি হাতটা সরায় নিবা, কাটা বিচ্ছে হাত সরায় নিবা। ঠিক আছে, তাপ পাচ্ছ হাত সরায় নিবা, এই যে দেখো একটা কি রিফ্লেক্স, এটাকে আমরা কি বলি ভাই, রিফ্লেক্স বলি। রিফ্লেক্স থেকে প্রথম যদি বলি, কোনো উদ্দীপকের প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই, তো অবশ্যই এটা মস্তিষ্কের নির্দেশটা, এটা বলেছিলাম স্পাইনাল কর্ড, স্বতঃস্ফূর্তভাবে পেশি বা কোনো অঙ্গের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় প্রতিপ্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই, তাহলে এটা কি দ্বারা হবে ভাই, সুষমা কাণ্ড। এটা একটু মনে রাখবা, তো এটা সুষমা কাণ্ড। প্রতিপ্রতিক্রিয়ার সুষমা কাণ্ডের নিয়ন্ত্রণী প্রতিপ্রতিক্রিয়ার নামকরণ করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূলত নিয়ন্ত্রণ হয় কি দ্বারা ভাইয়া, সুষমা কাণ্ড দিয়ে। তাহলে এখানে দুইটা শব্দ মনে রাখবা, তো এটা মস্তিষ্ক দ্বারা না, এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, সুষমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন আমাদের এই যে রিফ্লেক্স সেন্টার যদি বলি, রিফ্লেক্স যদি বলি, ধরো এটা একটা টার্গেট অর্গান, তো এটা একটা টার্গেট অর্গান। ঠিক আছে, এবং ধরো এটা হচ্ছে আমাদের একটা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, এটা একটা স্পাইনাল কর্ড, এই দুইটা রুট আছে। তো ধর এখান থেকে একটা উদ্দীপনা নিয়ে আসতেছে, তাহলে একটা উদ্দীপনা নিয়ে আসছে, ধর এখানে তোমার কোন একটা লাইট ছিল, লাইট সোর্স ছিল বা আগুন ছিল, ফ্লেম ছিল, সেখানে হাতে লাগছে, কোথাও লাগছে, লাগার পর কোনো একটা উদ্দীপনা নিয়ে আসতেছে, তো এটা এই তাপ এটা গ্রহণ করতেছে, তো এই অংশটার নাম হচ্ছে গ্রাহক। তাহলে মনে রাখবে এই অংশটার নাম হচ্ছে গ্রাহক, তো এটাকে আমরা বলি গ্রাহক। ঠিক আছে, উদ্দীপনা নিয়ে আসতেছে যেটা, সেটা হচ্ছে একটা সেন্সরি নার্ভ। তাহলে এক হচ্ছে গ্রাহক, দুই তোমার যেটা নিয়ে আসে সেটা হচ্ছে কি, সেন্সরি নার্ভ। ঠিক আছে, সেন্সরি বা সংবেদী স্নায়ু, সংবেদী স্নায়ু। তাহলে দেখেছিলাম আমাদের সহজত আসলে একটা অংশ, নতুবা একটা অংশ ছিল, সেটা তোমার কি ভাই, এই যে একটা রিফ্লেক্স। ঠিক আছে, তাহলে ধর এখানে একটা গ্রাহক সংবেদী একটা স্নায়ু উদ্দীপনাটা নিয়ে আসলো, এইটা ছিল হচ্ছে কেন্দ্র, এই যে এটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষমা কাণ্ড, এবং এটা নিয়ে আসলো, নিয়ে আসার পর এটা কোথায় নিয়ে আসলো ভাই, কেন্দ্রে নিয়ে আসলো, সুষমা কাণ্ডে বা কেন্দ্রে নিয়ে আসলো, তো এটা হচ্ছে কেন্দ্রতে নিয়ে আসছে। দেন কেন্দ্র নিয়ে আসার পরে সেটা অ্যানালাইসিস করছে, অ্যানালাইসিস করার পরে একটা আবার উদ্দীপনা নিয়ে যায়। ঠিক আছে, তবে একটা উদ্দীপনা নিয়ে যাচ্ছে, যেটা নিয়ে যাচ্ছে উদ্দীপনাটা, ধরো একটা উদ্দীপনা আবার নিয়ে যায়, যে উদ্দীপনাটা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে যে একটা স্নায়ু, একটা স্নায়ু নিয়ে যায়, এটাকে বলা হয় চেস্টীয়, চেস্টীয় স্নায়ু বা
মোটর স্নায়ু উদ্দীপনাটা নিয়ে যাচ্ছে এখানে, এবং এই যে ধরো এখানে একটা পেশি ছিল, সেই পেশিটা এখান থেকে আমি হাতটা সরাই নিচ্ছি, ধরো এখানে কোনো একটা, ধরো এটা একটা মোমবাতি, হাত দিয়ে আমি সংবেদী নিলাম, একটা উদ্দীপনা আমাদের স্নায়ু করে গেল, সাথে সাথে আমাদের পেশির এখানে এসে কাজ করছে, হাতটা আমি সরাই দিচ্ছি, ঠিক আছে। তো আরেকটা যেটা অঙ্গ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এক হচ্ছে গ্রাহক, আরেকটা যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ইফেক্টর অর্গান। তো এটাকে ইফেক্টর অর্গান। তো এই যে পাঁচটা সেন্টার দেখতে পাচ্ছ, তাহলে এক হচ্ছে ইফেক্টর অর্গান, ঠিক আছে, গ্রাহক, গ্রহণ করছে সংবেদী অঙ্গ, কেন্দ্র গেল, কেন্দ্র যাওয়ার পর একটা ফিডব্যাক উদ্দীপনা চলে আসলো, সেটা মোটর স্নায়ু, সেটা কোথায় গেল, ইফেক্টর অর্গানে গেল, এবং হাতটা আমি সরাই নিলাম। এই পাঁচটা কম্পোনেন্ট নিয়ে আমাদের সে সংবেদী উদ্দীপনা মূলত তৈরি। তো এখন যদি আমরা যদি দেখি, তাহলে দেখো এই চিত্রটা এখন একটু দেখলে বুঝতে পারবা। তাহলে এখানে এক হচ্ছে ছিল গ্রাহক, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্রতিবদ্ধ কেয়ার কম্পোনেন্ট যদি বলি, কম্পোনেন্ট, এটার কম্পোনেন্ট যদি বলি, এক যদি বলি সেটা হচ্ছে কি গ্রাহক। তো এই যে দেখো একটা উদ্দীপনা, এই যে গ্রাহক উদ্দীপনা নিয়ে যাচ্ছে, এই যে একটা স্নায়ু রুটের মাধ্যমে নিয়ে যাচ্ছে, এই যে নিয়ে যাচ্ছে, এই যে যেটা, এই যে রুটটা যেটা দেখতে পাচ্ছ, এই কালার যেটা দেখতে পাচ্ছ, এই যে কালার, ঠিক আছে, যেটা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সংবেদী নিউরন। পরে যেটা নিয়ে যায় সেটা হচ্ছে সংবেদী নিউরন। নিয়ে যাচ্ছে কোথায় ভাই, এই যে কেন্দ্র, এই যে নিয়ে গেল, সেটা কোথায় ভাই, কেন্দ্রে নিয়ে গেল, সুষমা কাণ্ডে নিয়ে গেল, ঠিক আছে। তো এখানে নিয়ে গেল কেন্দ্র বা সুষমা কাণ্ড, সুষমা কাণ্ডে নিয়ে গেল। দেন ফিডব্যাক চলে আসছে, আবার নিয়ে আসে, যেটা নিয়ে আসে সেটা হচ্ছে আমরা বলি চেস্টীয় নিউরন। যেটা নিয়ে যায় সেটার নাম কি ভাই, যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সেন্সরি, যেটা নিয়ে আসে ফিডব্যাক নিয়ে আসে সেটার নাম হচ্ছে চেস্টীয়। যে উদ্দীপনটা নিয়ে আসে এটাকে আমরা বলবো কি ভাই, চেস্টীয় নিউরন। তো যেটা নিয়ে আসে আবার ফিরে আসে সেটার নাম চেস্টীয় নিউরন। দেন পরবর্তী সেটা কোথায় চলে গেল, এই যে প্রভাবিত অঙ্গ বা ইফেক্টর অর্গানে চলে গেল, ঠিক আছে। তো ইফেক্টর অর্গান বা প্রভাবিত অঙ্গে চলে গেল। তো এই যে কম্পোনেন্ট গুলা, এটা মূলত প্রতিবর্তী কেয়ার প্রধান পাঁচটা কম্পোনেন্ট। তো দেখো, ঠিক আছে, এখানে যদি বলি তাহলে অলরেডি দেখো এটা আমাদের পড়া শেষ। তাহলে এক দেখো গ্রাহক, ঠিক আছে, তো এই স্লাইডটা কিন্তু আমাদের পড়া শেষ। এক হচ্ছে গ্রাহক ছিল, তাহলে নিয়ে গেল গ্রাহক, নিয়ে গেল অন্তঃবাহী পথ, সেটা হচ্ছে সেন্সরি নার্ভ, কেন্দ্র ছিল হচ্ছে স্পাইনাল কর্ড, দেন বহির্বাহী পথ, ঠিক আছে, সেটা হচ্ছে মোটর, দেন প্রভাবিত অঙ্গ, ঠিক আছে, বা ইফেক্টর অর্গান। ভালো বুঝতে পারছো? এই হচ্ছে একটা প্রতিবর্তী কেয়ার পাথওয়ে, সেটা একটু মনে রাখবা। অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু 100%। ওকে, দেন তবে চলে আসো বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানী আইভান প্যাভলভ প্রতিবর্তী ক্রিয়াকে দুই ভাগে ভাগ করছেন। এক হচ্ছে তোমার হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া, সহজাত, এটা হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স। আর একটা অর্জিত প্রতিবর্তী ক্রিয়া বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। এটা নিয়ে তিনি একটা প্রমাণ করেন, কুকুর নিয়ে একটা পরীক্ষা করছে, সেটা আমরা একটু পরে জানবো। তো প্রতিবর্তী ক্রিয়া যদি দুই ধরনের হয়, একটা তো সহজাত প্রতিবর্তী ক্রিয়া, আর তোমার অর্জিত বা সাপেক্ষ বা কন্ডিশনাল রিফ্লেক্স, সেটা আমরা একটু জানবো। তো এখন চলে আসো সহজাত প্রতিবর্তী ক্রিয়া আমাদের কি কি আছে। সহজাত প্রতিক্রিয়া মানে তুমি খাবার দেখতেছো, খাবার দেখার পরে তোমার লালনকরণ হচ্ছে, তাহলে সেটা তোমার একটা সহজাত প্রতিক্রিয়া, এটা একটা রিফ্লেক্স, ঠিক আছে। খাবার দেখতেছো, রিফ্লেক্স রয়েছে কোথায় ভাই, স্যালিভারি গ্ল্যান্ডে লালনকরণ হওয়া শুরু করছে, ঠিক আছে, এটাই তাহলে স্বাভাবিক। সহজাত বা অনপেক্ষ বা কন্ডিশনাল রিফ্লেক্স, উদাহরণ দেখো, খাবার দেখলে খাবারের গন্ধে লাল নিশ্চিত হয়, তাহলে এটা একটি সহজাত প্রতিক্রিয়া। উজ্জ্বল আলোতে চোখের পিপিল সংকুচিত হয়ে যায়, এই যে সংকুচিত হয়ে গেল, হ্যাঁ, চোখে লাইট পড়লো, লাইট পড়ার সাথে সাথে তুমি কি নিজের ইচ্ছাকে করো, হ্যাঁ, না করবা না, দেখবে লাইট পড়ছে, চোখ বন্ধ হয়ে গেল, এই যে চোখ বন্ধ হয়ে গেল, এটা তোমাকে একটা সহজাত প্রতিক্রিয়া। এছাড়া হাতে বা পায়ে
গরম স্যাক লাগার সাথে সাথে তুমি কি করো, সেগুলো সরায় নাও। তো এটা সবগুলো হচ্ছে কি সহজাত প্রতিক্রিয়া। এরপরে যদি বলি সহজাত প্রতিক্রিয়া আরো 3 প্রকার হতে পারে। এক হচ্ছে কি সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল যেমন ধরো ওই যে সবার লাস্টে যে এক্সাম্পলটা ছিল, হ্যাঁ, যে কোনো একটা বাইরের কোনো অঙ্গ, ঠিক আছে, সংবেদী অঙ্গ, ঠিক আছে, বা ত্বক বা বাইরের কোনো অঙ্গে ঘটে এই প্রতিক্রিয়া। ডিপ রিফ্লেক্স, এই ডিপ রিফ্লেক্সটা এটা মূলত টেন্ডন দ্বারা নিয়ন্ত্রিত। এখান থেকে মনে রাখবো টেন্ডন, ঠিক আছে, যদি বলি টেন্ডন, যদি বলি টেন্ডন দ্বারা নিয়ন্ত্রিত ডিপ রিফ্লেক্স। অনেক ডিপ রিফ্লেক্স কে দেয়? হ্যাঁ, টেন্ডন দেয়। ভিসেরাল রিফ্লেক্স বিভিন্ন আমাদের অঙ্গে হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হয়ে থাকে, লাইক পাকস্থলী, দেন তোমার হচ্ছে হৃৎপিণ্ড, ক্ষুদ্রান্ত ইত্যাদি, ঠিক আছে। মধ্যে রিফ্লেক্সকে আমরা কি বলবো? হ্যাঁ, অন্তর যন্ত্র বা ভিসেরাল রিফ্লেক্স বলা হয় বা ভিসেরাল রিফ্লেক্স বলে, ঠিক আছে। এই 3টা জিনিস মনে রাখবা, ঠিক আছে। ওকে, 3 ধরনের রিফ্লেক্স হয়। ডিপ রিফ্লেক্স কি দেওয়া হয়? টেন্ডন দ্বারা। হ্যাঁ, এটা একটু মনে রেখো। তো এখন চলে আসবে ভাইয়া, ঠিক আছে, তোমার সাপেক্ষ প্রতিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখবো, ঠিক আছে। তাহলে এখন তুই খেয়াল করবা অর্জিত, যদি তুমি অর্জন করে নাও, ঠিক আছে, এটি অর্জিত, এটি পূর্বে অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়, ঠিক আছে, স্থায়ী হতে পারে অথবা বিলুপ্ত হয়ে যেতে পারে। ওই যে প্রথমে বলেছিলাম এটা বংশক্রমে সঞ্চারিত হয় না এবং এটি জটিল, অর্থাৎ এই প্রকার প্রতিক্রিয়া, ঠিক আছে, মস্তিষ্কের সহায়তা একান্ত প্রয়োজন। এটি প্রাথমিকভাবে কোনো সহজাত প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। যেটা তুমি অর্জন করে নিচ্ছ, যে তুমি জন্মের পরে পাচ্ছ, সেটাকে আমরা কি বলছি ভাই? অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা বলতেছি। অর্জিত, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো বলি, ঠিক আছে, প্রতিক্রিয়া বলি। তাহলে এটা হচ্ছে কি জন্মের পরে যেটা পায়, জন্মের পরে পেলে সেটাকে আমরা বলছি অর্জিত। জাস্ট এটুকু মনে রাখো, এনাফ, ঠিক আছে। এগুলো জিনিস নিয়ে এত বেশি হেডেক নেওয়ার কিছু নেই। এখন চলে আসবে পরের লেকচার। এখানে প্যাভলভের পরীক্ষা, প্যাভলভ যে পরীক্ষাটা করেছে সেটা প্যাভলভ থিওরি বলতেছে আমরা। প্যাভলভ পরীক্ষা, ঠিক আছে, ইভান প্যাট্রোসিভ প্যাভলভ। তো ইভান প্যাট্রোসিভ প্যাভলভ, ঠিক আছে, এটা হচ্ছে প্যাভলভ কি পরীক্ষা করছে ভাই? ধরো তোমার বাসায়, যে গল্প শোনাই তোমাদেরকে, খেয়াল করো, তো তোমার বাসায় একটা পোষা কুকুর আছে তোমার, হ্যাঁ, তোমার বাসায় একটা তোমার পোষা কুকুর আছে। সেই কুকুরটাকে তুমি প্রতিদিন সকাল জাস্ট 9টার সময় খাবার দাও, সকাল 9টার সময় খাবার দাও। তো এটা সে অভ্যস্ত যে তুমি সকাল 9টার সময় খাবার দাও, হ্যাঁ, সে খাবার দেখলে পারেই তার লালা খাওয়ান হয়। তো এটা খাবার দেখলে লালা খাওয়ান হচ্ছে, তো এটা কি একটা কি সহজাত আচরণ, কন্ডিশনাল রিফ্লেক্স, ঠিক আছে। তাহলে খাবার দিচ্ছ, লালা খাওয়ান হচ্ছে, তো এটা একটা কন্ডিশনাল রিফ্লেক্স। দেন তুমি খাবার দাও নাই, লাল খাওয়ানো হবে না, তো এটা কি একটা আনকন্ডিশনাল রিফ্লেক্স, ঠিক আছে। তো এটা একটা কি তার অর্জিত, ঠিক আছে, আচরণ বা রিফ্লেক্স। এরপরে যদি বলি ভাই তুমি খাবার দাও কিন্তু খাবারটা দাও ঘন্টা বাজিয়ে, তুমি প্রতিদিন সকাল 9টায় খাবার দাও কিন্তু খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাও, তো ঘন্টা বাজে না, ঠিক আছে, সে বুঝে তুমি খাবার দিবা, সে দৌড়ে আসছে, ঠিক আছে, খাবার দেখতেছে, লালাক্ষণ হচ্ছে। তো এই ক্ষেত্রে তুমি ঘন্টা বাজাইছো, ঠিক আছে, ঘন্টা বাজানোর পর তুমি খাবার দিচ্ছ, খাবার দেখতেছে, লালাক্ষণ হচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা কি কন্ডিশনাল রিফ্লেক্স, সহজাত আচরণ। দেন একটা সময় যে তুমি শুধু ঘন্টা বাজালা, এভাবে তুমি ধরো 1 থেকে 2 মাস তুমি কুকুরটাকে খাবার দাও, কিভাবে ভাই? ঘন্টা বাজিয়ে খাবার দাও। তো এই যে ঘন্টা বাজিয়ে যে খাবারটা দাও, ঠিক আছে, একটা সময় দেখা গেল তুমি শুধু ঘন্টা বাজালা, সে দৌড়ায় চলে আসলো, ঠিক আছে, দেখলো যে খাবার নাই, খাবারটা নাই, কিন্তু এই যে সে অভ্যস্ত হয়ে গেছে তুমি ঘন্টা বাজিয়ে খাবারটা দাও, ঠিক আছে, তো এটা তার ব্রেনে কিন্তু একদম ফিট হয়ে গেছে, হ্যাঁ ভাই ঘন্টা বাজলে, ঠিক আছে, আমাকে কি দেয়? খাবারটা দেয় কুকুরের। তো ঘন্টা বাজাইছো, সে শুনছে, বুঝতে পেরে খাবার দিবে, এই ঘন্টা শুনে সে লাগাখন হচ্ছে, তাই না? খুব মজার বিষয় না? তো বিষয়টা ঠিক এরকম, ঠিক আছে। তো পরবর্তী সময় যে সে একটা মানুষ, ঠিক আছে, কিছু সহজাত বৈশিষ্ট্যের সাথে সাথে, ঠিক আছে, কিছু বৈশিষ্ট্য অর্জন করে ফেলে, অর্জিত বৈশিষ্ট্য চলে আসে। তো এই যে অর্জিত বৈশিষ্ট্য চলে আসলো, অ্যাকোয়ার্ড হলো, এটি একটি আনকন্ডিশনাল রিফ্লেক্স,
তাই না? তো এটা এখন একটা আনকন্ডিশনাল রিফ্লেক্স সে অর্জন করে ফেলছে। তো এই রিফ্লেক্সগুলা সে প্রমাণ করছে কি ভাই? প্যাভলভ। এটাকে বলে প্যাভলভ থিওরি বলা হয়। তো প্রথমে সে কি করছে? প্রথমে একটা কুকুর নিছে। কুকুর নেওয়ার ফলে কুকুরে তুমি কি করছে ভাই? খাবার দিচ্ছে। প্রথমে সে শুধু খাবার দিল। শুধু খাবার দেয়। দেন শুধু খাবার দিছে। কোনো বেল দেয়নি। খাবার দেখে তার লালাক্ষণ হচ্ছে। শুধু খাবার দেয়, লালাক্ষণ হয়। পরের কন্ডিশনে তুমি কি করছো ভাই? খাবার তো দিচ্ছই, খাবারটা দিচ্ছ, খাবার দাও না। পরের বার শুধু খাবার দাও, শুধু বেল বাজাইছো। পরের বার তুমি শুধুমাত্র বেল বাজাইলা, বেল বা ঘন্টা বাজালাম। তা বেল বা ঘন্টা বাজালাম, দেখা গেল এখানে বেল বা ঘন্টা বাজালাম। তো কুকুর মূলত বেল ঘন্টা শুনেই তার সেলিব্রেশন হচ্ছে না, ঠিক আছে? লালাক্ষণ হয় না। তো এই যে লালাক্ষণ হলো না, এটাও কিন্তু তার একটা কি সহজতা আচরণ। দুইটা কিন্তু সহজতা আচরণ, ঠিক আছে? তো দুইটাই সহজতা আচরণ এবং কন্ডিশনাল রিফ্লেক্স। বাকি যদি বলি, পরে যদি বলি, তা দুইটা তার সহজতা আচরণের মধ্যে পড়ে, ঠিক আছে? সহজতা অর্জন করছে। পরের বার ৩ নাম্বার যেটা হলো সেটাতে আমি কি করলাম? খাবার দিয়ে আমি অভ্যস্ত করে ফেললাম। খাবার দিলাম, খাবার প্লাস আমি ঘন্টা ২টা বাজালাম। দেখা গেল এই যে কুকুর যেটা আছে তার লালাক্ষণ হচ্ছে। এভাবে অভ্যস্ত করে ফেললাম অনেকদিন যাবত। অভ্যস্ত করার পরে, ঠিক আছে? আমি পরের বার শুধুমাত্র, ঠিক আছে, ঘন্টা বাজালাম। এবং ঘন্টা শুনেই তার লালাক্ষণ হওয়া শুরু হলো, ঠিক আছে? শুধু ঘন্টা শুনে তার কি হচ্ছে ভাই? লালাক্ষণ হচ্ছে। এই যে শুধু ঘন্টা শুনে তার লালাক্ষণ হচ্ছে, স্যালিভেশন, তো সেটা কি অর্জন করছে? তো এটা হচ্ছে তাদের অর্জিত একটা আচরণ। একটা জিনিস সে অর্জন করে ফেলছে, ঠিক আছে? তো অর্জিত আচরণ, তো এই যে অর্জিত আচরণ যেটা বলেছিলাম, অর্জিত বা কন্ডিশনাল রিফ্লেক্স, তো এটা একটা কি অর্জিত বা কন্ডিশনাল। আগেরটা ছিল কি আনকন্ডিশনাল। তো এটা একটি কন্ডিশনাল রিফ্লেক্স। সে জানে ঘন্টা বাজলে কি দেওয়া হবে? খাবার দেওয়া হবে। তাহলে এটা একটা কি কন্ডিশনাল রিফ্লেক্স। তাহলে একটা পর্যায়ে সে অর্জন করে ফেলে, ঠিক আছে? এটা কে আবিষ্কার করছে ভাই? বিজ্ঞানী প্যাবলো। এবং পরবর্তীতে এটার জন্য সে নোবেল প্রাইজও পায়, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এই ৪টা ধাপে সে হচ্ছে কি করে ভাই? প্রমাণ করেন, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা। তো এখন আমাদের আরেকটা ছিল সহজাত আবেগ বা ইন্ট্রিনসিক। ওই যে বলেছিলাম আমাদের সহজাত আচরণ ৩ ধরনের, ঠিক আছে? একটা ছিল ট্যাক্সিক, প্রতিবর্তক্রিয়া। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি স্বভাবজাত আচরণ বা সহজাত আচরণ, ঠিক আছে? এই সহজাত আচরণের মধ্যে প্রথমে যদি বলি ভাই, এগুলো তুমি জাস্ট এক্সাম্পল ছাড়া কিছুই বলার দরকার নাই। তো এখানে সব থেকে ইন্ট্রিনসিক ধারণা দেন ডারউইন। সর্বপ্রথম ইন্ট্রিনসিক বাস্তবিক একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন এবং তিনি লরেন্স বলেন যে প্রাণীর আচরণ
কতগুলা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কতগুলা বলতে টোটাল 5টি আছে, 5টার মতো আছে, ঠিক আছে। এক হচ্ছে স্টেরিওটাইপ, কখনো এটা পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়, বিভিন্ন ধরনের আছে, টোটাল 5টা আছে, এটা আমরা জানবো। তো এদের মতো উদাহরণ যদি বলি, এক হচ্ছে টুনটুনি পাখি বাধা। একটা টুনটুনি পাখি সে কি ছোটবেলা থেকে শিখে আসছে, হ্যাঁ, যে কোনো একটা তাকে মা শিখাইছে যে তুমি বড় হয়ে এভাবে বাসা বানাবা। প্রত্যেকটা টুনটুনি পাখি ঠিক একই ধরনের ভাবে বাসা বনে, ঠিক আছে। ওকে, কিছু হচ্ছে খড়কুটি নিয়ে সে বাসা বোনা শুরু করে, একই ধরনের বাসা বুনবে। এবং শীতে পাখির মাইগ্রেশন, শীতে অনেকগুলা, ঠিক আছে, চামচ ঠুটি কাদা খোঁচা একটা পাখি আছে। সেই পাখিটা কি করে ভাই, যে দেখা যায় শীতের সময়, ঠিক আছে, সে বাংলাদেশে চলে আসে। জাতীয় ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ইউনিভার্সিটি দেখবা কিছু পাখি শীতকালে চলে আসতেছে। এই যে পাখিগুলো শীতকালে চলে আসে, এগুলোকে আমরা কি বলবো ভাই, পরিযায়ী পাখি বা মাইগ্রেশন হওয়া পাখিগুলো বলতেছে। মাকড়সার জাল বোনা, প্রত্যেকটা মাকড়সা যখন জাল বলে তখন এখানে ওয়াই আকৃতির, ওয়াই শেপ একটা ভাড়া নির্মাণ করে। তো এই যে ওয়াই শেপ ভাড়া নির্মাণ করে, প্রত্যেকটা মাকড়সা জাল বোনার সময় একটা ওয়াই শেপ একটা ভাড়া নির্মাণ করবে। তো এগুলো প্রত্যেকটাই তার হচ্ছে কি স্বভাবজাত আচরণ। এছাড়া অপত্যের প্রতি যত্ন, এটাও একটা তোমার কি ভাই স্বভাবজাত আচরণ। এখন যদি বলি, দেখো এই যে টুনটুনি পাখি বাসা নির্মাণ, ঠিক আছে, দেখো পিকচার দেখো সুন্দরভাবে টুনটুনি পাখি বাসা নির্মাণ করতেছে। সে কিন্তু আগের থেকে তাকে শিখাই দেওয়া হয় নাই, সে তার নিজের স্বভাবের মধ্যে আছে যে আমি বড় হয়ে ঠিক এরকম একটা বাসা নির্মাণ করবো। এই যে শীতে পাখির মাইগ্রেশনে চলে আসা, ঠিক আছে। ফ্যাব, ফ্যাব এটা হচ্ছে ফুল ফর্ম ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। তো এটা একটি ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। কে দিচ্ছে ভাইয়া? লরেন্স। লরেন্স প্রদান করেন। কয়টা কম্পোনেন্ট? 5টা। তাহলে কম্পোনেন্ট কয়টা ভাই? 5টা। এক হচ্ছে স্বাদসম্মত, এক হচ্ছে স্টেরিওটাইপ। স্বাদসম্মত মানে যদি পাখি দেখো তো পাখি হবে, তাই না? একই জিনিস হবে, একই প্রজাতি হবে, তাহলে এটা ফিক্সড, ঠিক আছে। এছাড়া সার্বজনীন, ইউনিভার্সালিটি, ব্যক্তির অভিজ্ঞতা বহির্ভূত, ব্যালিস্টিকনেস এন্ড উদ্দেশ্য একনিষ্ঠতা, জাস্ট রিডিং, এছাড়া কিছু লাগবে না। তাহলে কয়টা জিনিস ভাইয়া? 5টা। তো এখন চলে আসো ভাইয়া সহজাত আচরণ, শিখন আচরণের মধ্যে পার্থক্য। ভাইয়া তোমাকে কোনো কিছু শিখালাম, সহজাত শিখালাম, তাহলে এটা কি? এক কথা এটি অর্জিত। ক্লিয়ার? তাহলে এখানে তুমি শিখছো ভাই, আর একটা জিনিস কেউ একটা অর্জন করছে, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে জন্মগত, শিক্ষা অভিজ্ঞতা লব্ধ নয়, ঠিক আছে। এটা জন্মগত নয়, ওই যে বলেছিলাম জন্মের পরে পাওয়া যায়, জন্মের পরে এটা অর্জন করা হয়। এছাড়া অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে এটা অর্জিত। এছাড়া বংশ পরম্পরায় প্রদর্শিত হয় না। হ্যাঁ, যে বংশ পরম্পরায় যে বাবার বৈশিষ্ট্য চলে গেছে সন্তানের মধ্যে, সন্তানের বৈশিষ্ট্য তারপরে সন্তানের মধ্যে, ঠিক আছে, এই যে বংশ পরম্পরা বৈশিষ্ট্যগুলো চলে আসে, তো এগুলো কিন্তু একটা অর্জিত। ক্লিয়ার? এছাড়া বলা হয় যে বংশ পরম্পরা এটা প্রদর্শিত হয় না, ঠিক আছে। এছাড়া প্রজাতির জন্য সুনির্দিষ্ট, কোনো একটা প্রজাতির জন্য সুনির্দিষ্ট, এখানে প্রজাতির জন্য সুনির্দিষ্ট নয়, ঠিক আছে। এছাড়া মনে রাখবা স্থির অর্থাৎ অপরিবর্তনশীল, অস্থায়ী এবং পরিবর্তনশীল, ঠিক আছে। এটা তোমার পরিবর্তন করা যায়, ঠিক আছে। যেটা শিখন আচরণ সেটা তুমি পরিবর্তন করবা, তুমি শিখছো, তুমি শিখার পরে আস্তে আস্তে তুমি হ্যাবিট করবা, তুমি পরিবর্তন করে ফেলতে পারবা। এছাড়া অভিযোজনের ফলে কিংবা অভিজ্ঞতার আলোকে বিকশিত হয় না। তো এটা তোমার অভিযোজনের ফলে অভিজ্ঞতার মাধ্যমে কোনো বিকশিত হয় না, কিন্তু তুমি যত বেশি শিখবা তত বেশি তুমি বিকশিত হবা, ঠিক আছে। অভিযোজনের ফলে অভিজ্ঞতার আলোকে বিকশিত হয়। এছাড়া মনে রাখবা যেটা সহজাত আচরণ সাধারণত স্বভাবজাত সাথে বুদ্ধির কোনো সম্পর্ক নাই, তবে কোনো কোনো ক্ষেত্রে, ঠিক আছে, নৈপুণ্যের প্রয়োজন হয়। স্বভাবজাত নয়, এটা বুদ্ধির সাথে সম্পর্ক আছে। তুমি যত বেশি শিখবা তত বেশি তোমার হচ্ছে কাজটা কি হবে, আরো বেশি স্মুথ হবে, ঠিক আছে। এছাড়া অনপেক্ষ প্রত্যবর্তী ক্রিয়া দ্বারা প্রভাবিত হয়, এটা সাপেক্ষ বা কন্ডিশনাল রিফ্লেক্স দ্বারা প্রভাবিত হয়। উদাহরণ বাবুই পাখি, বাসা দ্বীপের মাকড়সার জার ইত্যাদি। আর এখানে কারখানার শব্দময় পরিবেশে শ্রমিকদের কাজ করতে পারা, জন্মপাওয়া শিশুর মনোযোগ মায়ের চাপ পড়া, মাকে অনুসরণ করা ইত্যাদি,
তো এগুলো সব কটাই তোমার কি ভাই শিখন আচরণ, ঠিক আছে। আর সব জাত আচরণ একদম ওই যে বাবুই পাখির বাসা নির্মাণ করে, তো তার একটা কি আছে ভাই, এটা তার অর্জন করে আসছে, ঠিক আছে। তো এটা তোমার কি একটা সহজাত আচরণ, ক্লিয়ার। তো এই জিনিসগুলো মনে রাখবা, এই হচ্ছে শিখন আচরণ এবং সহজাত আচরণের মধ্যে বেসিক পার্থক্য। এই যে বক্স বা এই যে পার্থক্য যেটা দেখতেছো, এটা তোমাদের জন্য 5 স্টার, এটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে। দেখে পড়ো হয়ে যাবে। তাহলে সহজাত কি ভাই, সহজাত জন্মগত, আর শিক্ষণ কি ভাই, জন্মের পরে যেটা অর্জন করি, জাস্ট এটুকু বেসিক মনে রাখো, ঠিক আছে। তাহলে এক, আমার সহজাত আচরণ এটা জন্মগত, জন্মের সময় যেটা আমি পেয়ে আসতেছি, এটা বংশ পরম্পরায় পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না, ঠিক আছে। এটা একদম ফিক্সড থাকবে ভাই। আর যেটা তোমার হচ্ছে শিখন যেটা আছে, সেটা জন্মের তোমার হচ্ছে পরে পাই, যেটা এটা তোমার হচ্ছে অর্জন করে নেওয়া হয়, এটা পরিবর্তন করা যায়। তুমি একটা যে শিখছো সেটা পরিবর্তন করতে পারবা, এবং যত বেশি তুমি শিখবা তত বেশি তুমি নৈপুণ্য বা তুমি নিজে বেশি বিকশিত হবা। তো এটা তোমার কি আচরণ ভাই, শিখন আচরণ। এখন আমরা চলে আসি ভাই পাখির মাইগ্রেশন। পাখির মাইগ্রেশনে এটা কিছু জাস্ট জ্ঞানমূলক কিছু তথ্য, স্লাইড যেটা আছে এখানে জ্ঞানমূলক কিছু তথ্য সম্বন্ধে একটু জানবো। যেমন ধরো, পলি আর্কটিক অঞ্চলের 40% পাখি প্রজাতি পরিযায়ী বা মাইগ্রেশন হয়ে চলে আসে। বাংলাদেশের পরিযায়ী পাখি এই সংখ্যাটি মনে হয়, বাংলাদেশে প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি রয়েছে। অস্থায়ী বা বিদেশি প্রজাতির সংখ্যা 300 প্রজাতি, এটা মনে রাখবা। তা টোটাল হচ্ছে 500 প্রজাতির স্থায়ী পাখি আছে, তার মধ্যে হচ্ছে কিন্তু 300 তোমার কি ভাই, তোমার হচ্ছে অস্থায়ী বা বিদেশি পাখি। অক্টোবর ও মার্চ মাসে পরিযায়ী পাখি চলে আসে ধুম পড়ে। এই যে দেখো বিল অঞ্চলে, ঠিক আছে, জাবিতে অনেক দেখা যায়, এই সময়টাতে এখন অনেক আছে, তোমরা কেউ যদি যাও দেখে আসতে পারো। এখন এখান থেকে একটু খেয়াল করবা, মাকড়সার জাল এটা কিন্তু ফ্যাপের অন্তর্গত। এই যে মাকড়সার জাল, এটা যদি বলি, এগুলো প্রত্যেকটাই তোমার হচ্ছে সহজাত আচরণ, এটা প্রত্যেকটা হচ্ছে সহজাত আচরণ, ঠিক আছে। এখানে চ্যাপ্টারে মূলত সহজাত আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে, তো ম্যাক্সিমাম কিছু আলোচনাগুলো সহজাত আচরণ নিয়ে আলোচনা। তো এই যে মাকড়সার জাল, এই মাকড়সার বৃত্তের জাল বনে রেশমি সুতা দিয়ে, তো এটা রেশমি সুতা দিয়ে অদীয় বিশেষ সিল্ক একটা গ্ল্যান্স আছে, এখান থেকে ক্ষয়িত হয় শত শত অনুনালিকা যুক্ত 3 জোড়া বুননকারী সুতো নির্মাণ করে, এবং সিল্ক গ্রন্থি থেকে ক্ষয়িত হয় স্ক্লেরোপ্রোটিন। এটা একটু মনে রাখবা, এটা একবার প্রশ্ন ছিল, সিল্ক গ্রন্থিতে কি ক্ষয়িত হয়, স্ক্লেরোপ্রোটিন ক্ষয়িত হয়, থেকে সৃষ্ট সুতা বাতাসের সংস্পর্শে এসে শক্ত রেশমি সুতায় পরিবর্তন হয়। হ্যান্স পিটার্স সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন, এবং তিনি বলেন কোন একটা মাকড়সা প্রথমে এরকম ওয়াই শেপ ভাড়া নির্মাণ করে। হ্যাঁ, তাহলে কি শেপ ভাড়া নির্মাণ করে ভাই, ওয়াই শেপ। তো এখানে ওয়াই শেপ ভাড়া নির্মাণ করে। তো এখানে কি শেপ ভাড়া নির্মাণ করে ভাই, ওয়াই শেপ ভাড়া নির্মাণ করে, সেটা একটু মনে রাখবা। তো চলে আসো ভাই কিছু প্রশ্ন আমরা একটু খেয়াল করি, ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন, সেটা একটু দেখবা, ঠিক আছে। এখানে চলে আসো, মাকড়সা সিল্ক গ্রন্থিতে কি নিশ্চিত হয়, মাত্র পড়ে আসলাম, সেরোটোনিন না, হিস্টামিন না, অ্যালবুমিন না, কোনটা ভাই, স্ক্লেরোপ্রোটিন। তাই এটা অ্যান্সার কোনটা ভাই, স্ক্লেরোপ্রোটিন, ঠিক আছে। তাহলে দেখো মানে খুবই সোজা, কিন্তু যেগুলো প্রশ্নগুলো আছে খুবই সোজা। হ্যাঁ, তুমি যদি দু একবার পড়ো যে জিনিসগুলো বলছি, এর বাইরে প্রশ্ন হবেই না ভাই, দু একবার পড়ো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন দেখো সামাজিক আচরণ, আলট্রুইজম। সামাজিক আচরণ যদি বলি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা লাস্ট টপিক সামাজিক আচরণের মধ্যে। তো সমাজের সদস্যদের পারস্পরিক সহযোগিতা বা পরার্থপরতাকে আলট্রুইজম বলে, ঠিক আছে। তো অগাস্ট কমটি, ঠিক আছে, সর্বপ্রথম আলট্রুইজম শব্দের ব্যবহার করেন, ঠিক আছে। মৌমাছি আলট্রুইজম প্রাণী দেখা যায়। তো এখন যদি বলি, তো এখানে দেখো কিছু আলট্রুইজমের এক্সাম্পল দেওয়া আছে, যেমন বেবুন। বেবুন হচ্ছে একদম 6 মাস পর্যন্ত বাচ্চাকে নিজের মানুষ করে। ফলিজ মাকড়সা, এই ফলিজ মাকড়সা কি করে, তাদের বাচ্চাদের তাদের নিজেদের শরীরটাকে উৎসর্গ করে দেয় ফলিজ মাকড়সা। তো তাদের বাচ্চারা দেখা যায় শেষ পর্যন্ত তার মাকে খেয়ে ফেলে, খেয়ে সে বড় হয়। ওকে, এছাড়া রক্তচোষা বাদুড়, ঠিক আছে, আলট্রাসাউন্ডে দেখা যায়। ভরপেট বাদুড়, ডলফিন বাচ্চাকে দুধ খাওয়ায়, ঠিক আছে। চিত্রা হরিণ, রেসাস বানর, ঠিক আছে, সামাজিক পতঙ্গ, ঠিক আছে।
ওকে, এটা একটু মনে রাখবা। তো এগুলো প্রত্যেকটার মধ্যে কি দেখা যায় ভাই, অল্ট্রুইজম বা সামাজিক যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো দেখা যায়। সামাজিক আচরণের মধ্যে সব থেকে বেশি আলোচিত যদি বলতে পারো বা সব থেকে ভালোভাবে বোঝা যায় সেটা কোথায়, মৌমাছির মধ্যে। ঠিক আছে, মৌমাছি যদি বলি, প্রথমত মৌমাছি এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর প্রাণী। জাস্ট এটা মনে হয় বাংলাদেশের 3 প্রজাতির মৌমাছি পাওয়া যায়। একটা হচ্ছে এপিস ইন্ডিকা, এপিস ডরসাটা, এপিস ফ্লোরা। তার মধ্যে এপিস ইন্ডিকা এটি কৃত্রিমভাবে পালিত হয়। একটা মৌচাকে যদি বলি, একটা মৌচাকে 3 ধরনের মাছি পাওয়া যায়। তো একটা মৌচাকে 3 ধরনের মাছি পাওয়া যায়। এক হচ্ছে রানী, ড্রোন, আর একটা আছে কর্মী। তো একটা রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি। ওকে, তো এখন এদের মধ্যে যে বেসিক ডিফারেন্স যদি দেখি সেটা একটু খেয়াল করবা। এই ডিফারেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এটা তোমাদের জন্য 5 স্টার। এই চ্যাপ্টার থেকে দুইটা জায়গায় প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এক হচ্ছে মৌমাছি, সবার লাস্টে এটা প্রথম যেটা ট্যাক্সিক দেখাইছি সেখান থেকে। ট্যাক্সিক কয় ধরনের, 2 ধরনের, পজিটিভ একটা নেগেটিভ, এবং অনেকগুলো ট্যাক্সিক তোমাদেরকে পড়াই দিছি, দেখার পরও হয়ে যাবে। তো প্রথমে চলে আসে ভাইয়া, তো এখানে রানী মৌমাছি, এটা আকার যদি বলি, সে আকারে কি হয়, আকার বড় হয়, অফকোর্স এটা ছোট হবে, এটাও সবচেয়ে ছোট করবে। দেন প্রজনন যদি বলি, রানী পুরুষ প্রজননে সক্ষম, কর্মী অক্ষম, মনে রাখবা। মধু সংগ্রহ করে, সেটা কে ভাই, অফকোর্স কর্মী। কর্মীদের কাজে কি করবে, মধু সংগ্রহ করবে। ঠিক আছে, তার মধু কি করে সংগ্রহ, কি করে ভাই, কর্মী। ঠিক আছে, এরপর যদি বলি, মনে রাখবা কর্মীর পরে, ঠিক আছে, সেখানে একটু খেয়াল করবা বেসিক জিনিস যদি বলি। তো এখানে ঠিক আছে ফেরোমেন, ঠিক আছে, ফেরোমেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেরোমেন রানী নিশ্চিত করে, বাকি দুইটা নিশ্চিত করে না। ঠিক আছে, তো বাকি দুইটা নিশ্চিত কি হয়, করে না। তো এখানে একটু মনে রাখবা, তো এরা নিশ্চিত করে না, করে না। ঠিক আছে, এছাড়া মনে রাখবা আয়ুষ্কাল যদি বলি, সেটা আয়ুষ্কাল সবচেয়ে বেশি থাকে কাদের, রানীদের। বাকি দুইটা খুবই কম। ঠিক আছে, খুবই কম আয়ুষ্কাল, 50 থেকে 60 দিন বা 50 দিন। এছাড়া সংখ্যা যদি বলি, সংখ্যা হচ্ছে রানী হচ্ছে মানে প্রত্যেকটা রাজ্যে রানী সবসময় একটাই থাকে। এভাবে মনে হয় প্রত্যেকটা রাজ্যে পুরুষ অনেক থাকবে, কর্মী অনেক থাকবে, রানী সবসময় কি থাকবে ভাই, একটাই থাকবে। তো এখানে রানী কয়টা ভাই, একটা। তো এখানে পুরুষ সংখ্যা কত ভাই, 300 থেকে 3000। কর্মী যেটা আছে সেটা কত ভাই, 80 থেকে 60 থেকে 80,000। এছাড়া মনে রাখবা উৎপত্তি, উৎপত্তি যদি বলি, ঠিক আছে, এখানে নিষিক্ত ডিম থেকে উৎপত্তি হয় রানী, আর পুরুষ যেটা হয় সেটা অনিষিক্ত ডিম থেকে উৎপত্তি হয়। তাহলে যেহেতু এটা অনিষিক্ত ডিম থেকে উৎপত্তি হয়, মনে রাখবা। ঠিক আছে, যেহেতু এটা অনিষিক্ত ডিম থেকে উৎপত্তি হয়, তাদের তাদের ক্রোমোজোম কি হবে, হ্যাপ্লয়েড হবে। এরাও তোমার নিষিক্ত ডিম থেকে তোমার কি হয় ভাই, উৎপত্তি হয়। তো এরা তোমার কি হয় ভাই, নিষিক্ত ডিম থেকে উৎপত্তি হয়। তাহলে এখানে দ্যাটস ওয়াই এদের ক্রোমোজোম 32, এদের ক্রোমোজোম 32, এবং এদের ক্রোমোজোম কি ভাই, 16 হবে। তাহলে এর ক্রোমোজোম কয়টা হবে ভাই, 16 হবে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবা। তো নিষিক্ত ডিম থেকে ভাইয়া এদের 32, এদের 32, এদের ক্রোমোজোম কত ভাই, 16। তাহলে পুরুষ মৌমাছি কত হবে, 16 হবে। বৈবাহিক বা তোমার হচ্ছে এটা অংশ নেয়, অংশ নেয়, ঠিক আছে, নেয় না, এবং এটা কি দেয়, অংশ দেয়। ঠিক আছে, জাস্ট নাইস টু নো। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফেরোমেন। ক্লিয়ার, ফেরোমেনটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই স্লাইডটা দেখো, দেখো দেখো হয়ে যাবে পড়া। তো এখন চলে আসো রাজকীয় জেলি। এই যে রাজকীয় জেলি, একটা মৌমাছির, রানী মৌমাছি, ভবিষ্যতের রানী মৌমাছি যেটা খেয়ে বড় হয় সেটা হচ্ছে রাজকীয় জেলি। ঠিক আছে, তো এই রাজকীয় জেলি যদি কম্পোনেন্ট যদি বলো, কম্পোনেন্ট, তার মধ্যে পানি থাকে, দেন প্রোটিন থাকে, দেন তোমার কিছু অংশ লিপিড থাকে, দেন এর ভিতরে থাকে চিনি, দেন এখানের মধ্যে থাকে ভিটামিন,
দেন এর মধ্যে থাকবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড ইত্যাদি। এর মধ্যে পানি থাকে প্রায় 60 থেকে 70%। বাকি যে পার্সেন্টেজ গুলা তোমরা একটু প্যারালাল টেক্সট থেকে দেখে নিবা। এবং এই যে রাজকীয় জেলি যেটা দেখতে পাচ্ছ, এই রাজকীয় জেলি খেয়ে ভবিষ্যতের রানী মৌমাছি বড় হয়, সেটা একটু মনে রাখবা। মৌমাছি নিত্য বা মৌমাছি একটা সামাজিক প্রাণী, মানুষ সামাজিক প্রাণী না, ঠিক আছে? তাহলে মৌমাছি এটা মনে রাখবা, এটাও একটা সামাজিক প্রাণী। এবং এরা তাদের হচ্ছে যদি বলা যায় একটা মৌমাছি, তারা তোমার হচ্ছে মেনলি ভাব বিনিময় করে। সেটা নৃত্য প্রদর্শন করে। একটা মৌমাছি যদি বলি, এই মৌমাছির মধ্যে পুরো একটা মৌমাছি চাকের মধ্যে সবকিছু নির্ধারণ করে রানী মৌমাছি, ঠিক আছে? কর্মী মৌমাছির প্রধান কাজ মধু আহরণ করা, ঠিক আছে? আর পুরুষ মৌমাছিগুলো কি করবে ভাই, একবার নিষেক করার পরে মারা যায়। পুরুষ মৌমাছির কাজই একটা, তো জীবন দশায় একবার তোমার কি করবে ভাই, নিষেক করার পর মারা যাবে। এবং কর্মী মৌমাছি এরা তোমার কি করে, মধু আহরণ করে। এই মধু আহরণ করার সময় দুইটা সোর্স এরা চিন্তা করে। যদি ধরো 100 মিটার 100 মিটারের মধ্যে যদি কোনো যদি খাবার যদি থাকে, তখন তারা হচ্ছে চক্রাকারে নৃত্য করে। এবং যদি 150 মিটার বা তারও যদি বেশি যদি দূরত্বে যদি খাবার যদি থাকে, তখন তারা কি করবে, ওয়াগাল ইংরেজি চারের মতো নৃত্য প্রদর্শন করে। এবং নৃত্য প্রদর্শন করে নিজের চাকের অন্যান্য মাছিগুলোকে ডেকে নেয় যে চলে আসো ভাই, এখানে মধু আছে, মধু নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তাদের হচ্ছে নৃত্য প্রদর্শন, দুইটা হচ্ছে কি ধাপ। এখন যদি বলি, এই যে নৃত্য প্রদর্শন করতেছে, ক্লিয়ার, একটা রাউন্ড, ঠিক আছে, একটা ওয়াগাল, ঠিক আছে, দুই ধরনের নৃত্য প্রদর্শন করতেছে। হ্যাঁ, এটার সম্বন্ধে ধারণা দেখা যাচ্ছে কি ভাই, টিন বার্জেন, কথা বুঝতে পারছো? এবং সেই জন্য সে নোবেল প্রাইজও পায়, ঠিক আছে? ওই যে বলেছিলাম 3টা বিজ্ঞানী নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, ঠিক আছে? তো এখানে মনে রাখবা দুই ধরনের নৃত্য প্রদর্শন করে। যদি 100 মিটারের 100 মিটারের নিচে বা কাছে উৎস থাকলে সেটা হচ্ছে চক্রাকার নৃত্য প্রদর্শন করে। আরো অনেক কিছু আছে মৌমাছি চাক নিয়ে, জাস্ট এটুকু মনে রাখলে হবে, ঠিক আছে? যদি 150 মিটার বা তার বেশি দূরত্বে খাবারের উৎস থাকলে, তো মনে রাখবা 150 মিটার তার বেশি খাবারের যদি উৎস যদি থাকে, তখন তারা তোমার হচ্ছে এরকম ওয়াগাল নৃত্য প্রদর্শন করে। তখন তারা ওয়াগাল নৃত্য প্রদর্শন করে। এবং এটা দেখতে অনেকটা ইংরেজি চারের মতো এরকম দেখা যায়। সেটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল করবা। এছাড়া মৌচাকের যদি বলো, মৌচাকের মধ্যে হ্যাঁ একটা সময় দেখা যায়
মৌমাছি যদি স্বৈরাচার যদি হয়ে যায়, ঠিক আছে, এরা আদার যে মাছিগুলো আছে সেরা স্বৈরাচারের মানে পতন ঘটায়, মৌমাছিকে মেরে ফেলে অথবা মৌচাক থেকে বিতাড়িত করে, ঠিক আছে, এবং সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং সেই বিশৃঙ্খলা যখন দেখতে পারে অন্যান্য মৌচাকগুলা, তখন দেখা যায় সেখান থেকে আরো মৌমাছিগুলো মানে মৌমাছিগুলো চলে আসে, ঠিক আছে, দেখে যে ওইখানে ওই রাজ্যে যে অবস্থা খুবই খারাপ, বিশৃঙ্খলা একটা দেশ হয়ে গেছে, বিশৃঙ্খলা একটা মৌচাক হয়ে গেছে, তখন সেখানে তোমার কি করে অন্যান্য চাক থেকে এসে তারা চুরি ডাকাতি করে। এটা দেখা যায় অনেক ক্ষেত্রে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি সামাজিক যে প্রাণী মানুষের সাথে মিলে যায়, রিসেন্ট কিছু জিনিস আছে সেগুলোর সাথে মিলে যাবে। তো যাই হোক, এই মৌচাকে দুই ধরনের নৃত্য প্রদর্শন করা, একটা ওয়াগল, একটা তোমার কি রাউন্ডাস, মানে রাউন্ড চক্রাকার। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। তো এখন চলে আসো কিছু কোশ্চেন আমরা একটু দেখে নেই। এই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম যদি বলি, রানী মৌমাছির দেহে যে কোন হরমোন নিঃসৃত হয়? তো অফকোর্স ওই যে বলেছিলাম ফেরোমেন, ইস্ট্রোজেন হবে না, প্রোজেস্টেরন হবে না, প্রোজেস্টেরন হবে না, কোনটা ভাই? ফেরোমেন। তাহলে অ্যান্সার কোনটা ভাই? ফেরোমেন। তো এই ছিল তোমাদের প্রাণীর আচরণ চ্যাপ্টারের খুবই মানে লাইট একটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার। তোমাদের যেটুকু দেখাইছি এইটুকুর মধ্যে থেকে কোশ্চেন কমন পেয়ে যাবা। তোমাদের এক্সট্রা সিলেবাসে এটা ছিল লাস্ট চ্যাপ্টার, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা আসলে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট অবশ্যই বলেছিলাম লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রশ্ন যদি একটা যদি ভর্তি পরীক্ষায় চলে আসে সেখান থেকে তোমাকে পারতে হবে, অ্যান্সার দিতে হবে। এই চ্যাপ্টার দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক বলেছিলাম ট্যাক্সি, দুই সবার লাস্টে এই যে মৌমাছি। আর বাকি যে অংশগুলো দেখালাম সেটা দু একবার পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই জন্য আবারও অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে হয়তো বা কোনো একটা লেকচারে তোমাদের সাথে দেখা হবে। এই বন্ধু, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।